আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে তারেক রহমান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গ্রীষ্মকালীন দাভোসে প্রধানমন্ত্রীর সরব অংশগ্রহণ, নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের নানা তৎপরতা। নওগাঁর সাপাহার সীমান্তে নারী ও শিশুসহ 9 জনকে বাংলাদেশে পুষিয়ে বিএসএফ এর চেষ্টা ব্যর্থ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন। উজানে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলে নদীর পানি বৃদ্ধি, সতর্ক সীমায় তিস্তা, সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরীর কয়েকটি পয়েন্ট, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা। নকলে অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকেও আইনের আওতায় আনার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। বর্তমান সময়ের উপযোগী করে পরীক্ষা আইন সংশোধন, প্রশ্ন ফাঁসে কোনো ছাড় নয়। সমালোচনার মুখে স্বমহিমায় ফিরলেন CR7। উজবেকিস্তানকে বিধ্বস্ত করল পর্তুগাল, গোলশূন্য ড্রর বিশ্ব রেকর্ড ইংল্যান্ডের। কাল ভোরে মাঠে নামছে ব্রাজিল। এবং সামরিক অভিযান চালাতে ট্রাম্পের ক্ষমতা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র সেনেট প্রস্তাব পাশ, সুইজারল্যান্ডের সমঝোতায় পারমাণবিক কার্যক্রম ও অবরুদ্ধ তহবিল নিয়ে মতবিরোধ। এবার বিস্তারিত সংবাদ। চীন সফরে ডালিয়ান থেকে রাজধানী বেইজিংয়ের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে স্থানীয় সময় দুপুর 2টার দিকে বুলেট ট্রেনে করে বেইজিংয়ে রওনা হন তিনি। আগামী কয়েকদিন ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী। চীনের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন তারেক রহমান। এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হওয়া WEF এর 17তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্সে গিনির প্রধানমন্ত্রী আমাদু উরিবা, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতানভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়ামোসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলাইকো স্পাইজিস অংশ নেন। এতে 90টির বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম কর্মী সহ 1,500-এর বেশি প্রতিনিধি যোগ দেন। এই সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। এদিকে সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতানভ। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। দর্শক, প্রধানমন্ত্রী চীন সফরের খবরাখবর রাখছেন সহকর্মী কামরুজ্জামান রাজীব। বেইজিং থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন তিনি। বেইজিং এর যে গ্রেট হলে চীনের প্রেসিডেন্টের সাথে মূল দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হবে, সেই উদ্দেশ্যে কিন্তু ডানিয়েল থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এখন বেইজিং এর উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং বেইজিং এর উদ্দেশ্যে তিনি যে বুলেট ট্রেনে করে রওনা হয়েছেন ঠিক চীনের সময় বিকেল 6টার মধ্যেই তিনি এখানে এসে পৌঁছবেন। কাল থেকে শুরু হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল যেই আনুষ্ঠানিকতা, এই চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন তিনি। চীনের যে রাষ্ট্রীয় পরিষদের প্রধান প্রিমিয়ার, তার সাথে বৈঠক করবেন এবং এই বৈঠকগুলিতে কিন্তু বিভিন্ন বিষয় উঠে আসবে। দ্বিপাক্ষিক এই বৈঠকে দুদেশের সম্পর্ক আরো কিভাবে উন্নত করা যায়, বিনিয়োগ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন বিষয়ে কিন্তু অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে। যেহেতু এটা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে চীনে প্রথম সফর, সুতরাং এখান থেকে চীনের সাথে যে দ্বিপাক্ষিক যে সম্পর্ক তা আরো অনেক বেশি জোরদার হবে বলে আশা করছেন চীনের যে স্থানীয় প্রবাসীরা। এই ছিল চীন থেকে আমার কাছে সবশেষ খবর। নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 9 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF। তবে বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। ভোরে সাপাহারের আদালতলা সীমান্তে 244 MP পিলার এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, BSF এর সদস্যরা ওই 9 জনকে বাংলাদেশের ভেতরে ঢোকানোর চেষ্টা করলে টহলরত বিজিবি সদস্যরা তা প্রতিহত করেন। বর্তমানে এসব মানুষ দুই দেশের সীমান্তে শূন্যরেখা বা নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন এবং নজরদারি জোরদার করা হয়েছে। এর আগে চলতি মাসের 5 ও 8 জুন নওগাঁর পোরশা ও সাপাহার সীমান্ত দিয়ে 40 জনকে বাংলাদেশে ঢেলে পাঠানোর চেষ্টা করেছিল বিএসএফ। তখনও বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। ভারতের উজানে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চল সহ কয়েকটি নদী অববাহিকায় পানি বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের সব প্রধান নদ নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তা, সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর কয়েকটি পয়েন্টের পানি সতর্ক সীমায় রয়েছে। আগামী 5 দিন উত্তরাঞ্চল, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় নদীগুলোর পানি আরও বাড়তে পারে। এতে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিলেট, সুনামগঞ্জ, নীলফামারী ও রংপুরের নদী তীরবর্তী নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এদিকে গত 1 সপ্তাহ ধরে তিস্তার পানি বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। মঙ্গলবার দুপুরে ডালিয়া পয়েন্টে নদীটির পানি বিপদসীমা অতিক্রম করলেও পরে তা কমে যায়। বুধবার সকালে সেখানে পানি বিপদসীমা 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারাজের সব জল কপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নকল পেলে অভিযুক্ত শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বলেন, নকলের প্রবণতা এখন আর আগের মতো নেই দাবি করে তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটের রূপ পরিবর্তন হয়েছে, সেজন্য পুরনো পরীক্ষা আইন পরিবর্তন করা হয়েছে। রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা, ময়মনসিংহ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। নকলমুক্ত পরীক্ষা এবং কেন্দ্রে সুষ্ঠু ও মানসম্মত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রী বলেন, পরীক্ষা আইন সংশোধন করে বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। শুধু নকল নয়, প্রশ্ন ফাঁসের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন মন্ত্রী। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আখতারুজ্জামান ও সচিব অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার। বাইরে থেকে জোর করে আসা, আমাদের প্রতিষ্ঠান প্রধানকে জোর করে তাকে আটকে রেখে সেখানে কিছু করা, সেগুলিও আইনের আওতা আনা হয়েছে। মনে করবেন না যে আপনাকে ফোর্স করবে আর তিনি বাইরে চলে যাবেন, তা নয়। আইন আইনের গতিতে চলবে। যদি পানিশমেন্ট দিতে হয়, কোনো ইনস্টিটিউশনে যদি কোনো রকম ভিতরে আগের থেকে দপ্তরি নকল রেখে দেয়। এবারে আনোয়ার সিমেন্ট শিট বিশ্বকাপ সংবাদ। ফুটবল মাঠে একই বলে রাজার মতো ফিরে আসা, তীব্র সমালোচনা আর ট্রলের জবাব দিতে ক্রিস্টিয়ানো রোনালদোর সময় নিলেন মাত্র 1 ম্যাচ। মহাতারকার জোড়া গোলে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা উজবেকিস্তানকে 5-0 ব্যবধানে বিধ্বস্ত করেছে পর্তুগাল। অন্যদিকে ঘানার বিপক্ষে গোল মিসের মহড়া দিয়ে অনাকাঙ্ক্ষিত এক বিশ্ব রেকর্ড গড়ল ইংল্যান্ড। আর পানামাকে 1-0 গোলে হারিয়ে পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রাখল ক্রোয়েশিয়া। এদিকে কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে টিকিট কাটল কলম্বিয়া। বিস্তারিত রাহেন রাসেলের রিপোর্টে। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সাথে ড্রর পর ট্রলে ভাসছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। 41 বছর বয়সী এই মহাতারকাকে বলা হচ্ছিল দলের বোঝা, কিন্তু CR7 তো ফিনিক্স পাখি, ঘুরে দাঁড়াতে সময় নিলেন না। হিউস্টনে উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের 5-0 গোলের বড় ব্যবধানের জয়ে নিজে করলেন দুর্দান্ত জোড়া গোল। এই 2 গোলে লিখলেন নতুন ইতিহাস। টানা 6 বিশ্বকাপে গোল করার একমাত্র ফুটবলার তিনি। শুধু তাই নয়, বিশ্বকাপে 10 গোল করে ছাড়িয়ে গেলেন পর্তুগিজ কিংবদন্তি ইউসুবিকেও। 41 বছর 138 দিন বয়সে গোল করে গড়লেন সবচেয়ে বয়স্ক গোলদাতা ফুটবলারের রেকর্ড। রোনালদো প্রমাণ করলেন তার অভিধানে ফুরিয়ে যাওয়া বলে কোনো শব্দ নেই। সমালোচকদের মুখে ক্লুপ এঁটে তিনি অনন্য, অজয়।
এদিকে বিশ্বকাপে আরও একটি গোলশূন্য ড্র করল ইংল্যান্ড। ঘানার বিপক্ষের ম্যাচটি বিশ্বমঞ্চে ইংলিশদের ১৩তম গোলশূন্য ড্র। এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডে তাদের ধারের কাছে নেই কেউ। দ্বিতীয় সর্বোচ্চ ৯টি ড্র ব্রাজিলের। এদিকে আন্তে বুদিমিরের একমাত্র গোলে পানামাকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া। টানা ২ হারে বিদায় নিশ্চিত হয়ে যায় পানামার। বর্তমানে ৪ পয়েন্ট করে নিয়ে এল গ্রুপের শীর্ষে ইংল্যান্ড এবং দ্বিতীয় স্থানে ঘানা, আর ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৩-এ রয়েছে ক্রোয়েশিয়া। রায়হান রাসেল, এটিএন বাংলা। স্বস্তি নেমেছে ব্রাজিল শিবিরে। দলের পোস্টার বয় নেইমার জুনিয়র মাঠে নামবেন। ইনজুরি শেষে দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। মাঠেও দেখা যাবে নেইমারের পায়ের জাদু। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় বিশ্বকাপের সি গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার জুনিয়র। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মায়ামি স্টেডিয়ামে। পরাগ আরমানের রিপোর্ট। ইনজুরি শেষে নেইমার দলে ফিরেছেন, তাতে করে ব্রাজিলের বেদনার গল্পটাও বুঝি শেষ হতে শুরু করলো। শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে জায়গা পেতে স্কটিশদের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সেই লড়াইয়ে নেইমারের উপস্থিতি কার্লো আনচেলত্তির দলের জন্য বড় শক্তি হয়ে উঠতে পারে। তবে উইংয়ে রাফিনহার অভাবটা থেকেই যাবে। জয় পরাজয়ের পরিসংখ্যানে স্কটসদের কাছে কখনো হারেনি বিশ্বকাপের পেন্টাজয়ীরা। 10 বার মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল জিতেছে 8 বার, আর বাকি 2টি ম্যাচ ড্র হয়েছে। হাইতির বিপক্ষে কুনিয়ার জোড়া গোলে চেনা ছন্দে ফিরেছে ব্রাজিল। রাফিনহা না থাকলেও নেইমার, ভিনিসিয়াস, পাকুয়েতাদের আক্রমণে স্কটিশ রক্ষণভাগ কতটা নিশ্ছিদ্র থাকতে পারে কে জানে। বিশ্বকাপে এখনো পর্যন্ত 2 ম্যাচে 1 জয় ও 1 ড্র নিয়ে সি গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল। স্কটসদের সঙ্গে ড্র করলেই সেলেসাওদের নকআউট পর্ব নিশ্চিত হবে। অন্যদিকে 2 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে থাকা স্কটসদের জন্য সমীকরণ তুলনামূলকভাবে কিছুটা কঠিন। রাউন্ড অফ 32-তে যাওয়ার আশা জিয়ে রাখতে হলে জয়ই তাদের জন্য সবচেয়ে নিরাপদ পথ। স্কটিশদের প্রধান শক্তি মাঝমাঠ। অধিনায়ক অ্যান্ডি রবার্টসন এবং ম্যানচেস্টার ইউনাইটেডের স্কট ম্যাকটমিনি আছেন ফিট। তবে ডিফেন্ডার কিয়েরান ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন কিনা সন্দেহ আছে। তবে ব্রাজিলের সাম্বা ছন্দে নিজেদের কতটা নিশ্ছিদ্র রাখতে পারবে স্টিভ ক্লার্কের শিষ্যরা মায়ামির মাঠেই জানা যাবে। পরাগ আরমান, এটিএন বাংলা। রোজারিওর ধুলোবালি থেকে বার্সেলোনার রাজত্ব, কিংবা 44টি ট্রফি আর 8টি ব্যালন ডিওরের রেকর্ড যার, সেই লিওনেল মেসির গল্পটা রূপকথার মতো। তবে নীল সাদা জার্সিতে পথটা সহজ ছিল না। কান্নার কষ্টের পরও দমে যাননি। কাতার বিশ্বকাপে সোনালি ট্রফি উঁচিয়ে পেয়েছেন অমরত্ব। আর্জেন্টাইন ভক্তদের কাছে মেসি আবেগের আরেক নাম। আজ সেই মহাতারকার জন্মদিন। তার রোমাঞ্চকর পথ চলার গল্প শোনাচ্ছেন পরাগ আরমান। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়া এবং দলকে নকআউট পর্বে নিয়ে 2 দিন আগেই নিজের জন্মদিনের উপহারটা আর্জেন্টিনাকে দিয়েছেন মহাতারকা লিওনেল মেসি। বাবা এবং বোন অসুস্থ, তাই জন্মদিনের শুভক্ষণে তেমন কোনো আড়ম্বর নেই মেসি কিংবা সতীর্থদের। But he found a way, and he is Lionel Messi. 1987 সালের 24 জুন আর্জেন্টিনার রোজারিও শহরের হোর্হের অভাব অনটনের সংসারে গ্রোথ হরমোন সমস্যা নিয়ে জন্ম লিওনেল মেসির। কে জানতো ফুটবল বিধাতা সেদিনই নিজের হাতে লিখতে শুরু করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ রূপকথা। বুক ভরা স্বপ্ন নিয়ে মাত্র 13 বছর বয়সে যে ছেলেটা দেশ ছাড়ল, বার্সেলোনার একটা নেপকিন পেপারেই লেখা হয়ে গেল তার ভাগ্য। নো ক্যাম্পের সবুজ গালিচায় তার বাঁ পায়ের জাদু দেখে মুগ্ধ পুরো পৃথিবী। বার্সেলোনার হয়ে 10টি লা লিগা, 4টি চ্যাম্পিয়ন্স লিগ, পিএসজির হয়ে লিগ 1 আর ইন্টার মায়ামিকে প্রথম ট্রফি এনে দিয়ে ইতিহাসের সর্বোচ্চ 44টি শিরোপার মালিক এখন তিনি। কিন্তু রাজকীয় সাফল্যের আড়ালেও লুকিয়েছিল বুক ভরা কান্না। 2014 সালের মারাকানা স্টেডিয়ামে জার্মানির কাছে হেরে বিশ্বকাপের সোনালী ট্রফিটার পাশ দিয়ে মেসির শূন্য দৃষ্টিতে হেঁটে যাওয়ার দৃশ্যটা বেদনার কোলাজ হয়ে আছে।
2016 সালে শতবর্ষী কোপার ফাইনালে টাইব্রেকার ট্র্যাজেডির পর ড্রেসিং রুমে একা ডুকরে কাঁদেন এবং অবসরের ঘোষণা দেন মেসি। শেষে ভালোবাসার কাছে হয় বেদনার পরাজয়। কান্নার মারাকানাতেই 2021 সালে কোপা আমেরিকা জিতে সাফল্যের দীপালি জ্বালায় আর্জেন্টিনা। মহাকাব্যের আসল অধ্যায়ের বাকি তখনও। কাতারের লুসাল স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে নাটকীয় ও সবচেয়ে রুদ্ধশ্বাস ফাইনাল মঞ্চস্থ হয়। 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরেন মহাতারকা। সময়ের শ্রেষ্ঠ সন্তানকে ঋণ শোধ করে ফুটবল খেলাটাও যেন ধন্য হলো। আজ 24 জুন, শুভ জন্মদিন লিওনেল আন্দ্রেস মেসি। এটি শুধু একটি নাম নয়, কোটি ভক্তের আবেগের এক জায়গা। ফুটবল যতদিন থাকবে এই পৃথিবীতে, তিনিও থাকবেন অমর হয়ে। পরাগামান, এটিএন বাংলা। এবারে মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের মধ্যে প্রথমবারের মতো একটি ওয়ার পাওয়ার্স প্রস্তাব অনুমোদন করেছে দেশটির সিনেট। মঙ্গলবার পাশ হওয়া এই উদ্যোগের লক্ষ্য প্রেসিডেন্টের একক সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান চালানোর ক্ষমতার উপর নিয়ন্ত্রণ আনা। এর আগে এ ধরনের প্রস্তাব 10 বার উত্থাপিত হলেও অনুমোদন পায়নি। যদিও সিনেটে প্রস্তাবটি পাশ হলেও এটি কার্যকরে আরও কয়েকটি আইনগত ধাপ সম্পন্ন করতে হবে। ফলে এবারও প্রস্তাবটি আটকে যাওয়ার শঙ্কা থেকেই যায়। এদিকে ইরান সংক্রান্ত সামরিক ব্যয় মেটাতে এবং ব্যবহৃত অস্ত্র ও গোলা বারুদের মজুদ পুনর্গঠনে পেন্টাগন কংগ্রেসের কাছে আরও $80 বিলিয়ন অতিরিক্ত বরাদ্দ চেয়েছে। ওদিকে সুইজারল্যান্ডে উচ্চ পর্যায়ের বৈঠকের পর যুক্তরাষ্ট্র ইরান প্রাথমিক সমঝোতায় পৌঁছালেও পারমাণবিক কার্যক্রম পরিদর্শন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও অবরুদ্ধ তহবিল নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। ট্রাম্পের দাবি, মার্কিন নৌ অবরোধ তুলে নেয়ার বিনিময়ে তেহরান তাদের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দিয়েছে। তবে ইরান এই দাবিকে ভিত্তিহীন আখ্যা দিয়ে এ ধরনের কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি বলে জানায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হাতে আটকে থাকা $12 বিলিয়ন অবরুদ্ধ তহবিল মার্কিন নিয়ন্ত্রিত এসক্রো অ্যাকাউন্টে রেখে শুধু মার্কিন কৃষিপণ্য ও ওষুধ কেনার শর্ত দেওয়া হলেও তেহরান তা নাকচ করে নিজস্ব অর্থ খরচের অধিকারের ব্যাপারে অনড় অবস্থান বজায় রেখেছে। এতে যুদ্ধবিরতি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ 3.5 দশকেরও বেশি সময় যুক্তরাষ্ট্রের 6 জন প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স 1 বিমানটিকে অবসরে পাঠানো হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের G7 সম্মেলন থেকে ফিরে এলে আকাশি নীল ও সাদা রঙের উড়োজাহাজটিকে বিদায় জানানো হয়। এদিকে কাতার সরকার থেকে পাওয়া $400 মিলিয়ন নতুন এয়ারফোর্স বিমান উন্মোচন করেছে ট্রাম্প। তার ভাষায়, গোটা হোয়াইট হাউসকেই তুলে আনা হয়েছে নতুন এই উড়োজাহাজে। বিস্তারিত জানাচ্ছেন আদিব মোহাম্মদ। 1990 সালে সাবেক প্রেসিডেন্ট H.W. বুশের আমলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের প্রধান নির্বাহীর জন্য সর্বাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত সুরক্ষিত বিমান এয়ারফোর্স 1 আমেরিকান এয়ারফোর্সের বহরে যুক্ত করা হয়। বিমানটির ভেতরে প্রেসিডেন্টের দৈনন্দিন কাজকর্ম করার জন্য ওভাল অফিসের আদলে সুযোগ সুবিধা রাখা হয়। এমনকি শত্রুপক্ষের মিসাইল হামলা প্রতিরক্ষায় এতে দুর্ভেদ্য দেয়াল তৈরি করা হয়। সিনিয়র বুশের পর বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ বা বুশ জুনিয়র, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন এবং আবারও দ্বিতীয় মেয়াদে আমেরিকার 47তম প্রেসিডেন্ট ট্রাম্প প্রায় 36 বছর ধরে এই বিলাসবহুল বিমানটি ব্যবহার করে আসছিলেন। কিন্তু সম্প্রতি ফ্রান্সে G7 সম্মেলন শেষ করে ট্রাম্প নিজ দেশে ফিরলে এয়ারফোর্স 1কে বিদায় জানান বর্তমান প্রশাসনের কর্তা ব্যক্তিরা। ট্রাম্পের সহকারী স্টিভেন চ্যাং প্যারিস সফরকেই সবশেষ উল্লেখ করে VC-25 জেটটির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে বিদায়ী সংবর্ধনা জানান।
এদিকে নানা বিতর্ক উপেক্ষা করে শেষ পর্যন্ত কাতার সরকারের $400 মিলিয়ন 747 বোয়িং বিমানটি উন্মোচন করেছেন আমেরিকান প্রেসিডেন্ট। President Trump tonight unveiling his brand new Air Force One. মেরিল্যান্ডের জয়েন্ট বেজ এন্ড্রুজে ট্রাম্প উড়োজাহাজটির উদ্বোধনে বলেন, এটি উড়ন্ত হোয়াইট হাউস অর্থাৎ বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এবং আধুনিক বাসভবনে থেকে তিনি যা যা করতে পারতেন তার সব সুযোগ সুবিধাই এই বিমানে রাখা হয়েছে। Those aircraft are being built under a শুধু তাই নয়, আগের এয়ারফোর্স ওয়ান আকাশী নীল ও সাদা রঙের হলেও ট্রাম্পের পছন্দ অনুযায়ী নতুন এই বিমানটিতে লাল, সাদা, নেভি ব্লু এবং সোনালী রঙের সন্নিবেশ ঘটানো হয়েছে। সবচেয়ে বড় বিষয়, গত প্রায় 1 বছর ধরে পেন্টাগন এতে নানা কারিগরি ফলিয়েছে, যাতে AI থেকে শুরু করে প্রযুক্তির সবশেষ সংযোজন করা হয়েছে, যেন এটি এ যাবৎকালের সবচেয়ে বিলাসী এবং ক্ষমতা সম্পন্ন জেট হিসেবে ভূমিকা রাখতে পারে। And hundreds of millions of tax. ধারণা করা হচ্ছে আসছে 4 জুলাই আমেরিকার 250তম স্বাধীনতা বার্ষিকী ঘিরে এই অতুলনীয় উড়োজাহাজটি উদ্বোধন করবেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। delivery now expected আদিব মোহাম্মদ, ATN বাংলা। before his term ends. তারেক রহমানের চীন সফরে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জানান, এ সফরে বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। রুহুল কবির রিজভী জানান, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চায় জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়। চীনের সাথে বাংলাদেশ, বিশেষ করে বিএনপির একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি প্রায় $24 মিলিয়ন মতো, এটিকে কমিয়ে আনতে হবে। সে ব্যাপারে দেশের জনগণ প্রত্যাশা করে দেশের প্রধানমন্ত্রী এ বিষয়ে যুগোপযোগী এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। জিডিপিতে ক্রিয়েটিভ শিল্পের অংশগ্রহণ বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সরকার দেশীয় শিল্পের উন্নয়ন ও বাজার সম্প্রসারণে তৎপর রয়েছে। রাজধানীর ERF কার্যালয়ে জাতীয় বাজেট 2026-27 এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনবিআরের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং এসএমই ফাউন্ডেশনের এমডি আনোয়ার হোসেন চৌধুরী। ধন্যবাদ। আমাদের ইনভেস্টমেন্টের পথে একটা অনেক বড় বাধা হলো প্রসেসের জটিলতা। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক আগ্রহ এবং তার নির্দেশে এই উদ্দেশ্যে একটা ছোট্ট বডি করে দেওয়া হয়েছে। এইটুক লাইসেন্স দেওয়ার জন্য সময়টা 355 দিন থেকে আমরা ইনশাল্লাহ 14 দিনে নামিয়ে নিয়ে আসবো। 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও 11 জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করে যে অভিযোগ তুলেছেন তা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক বদরুদ্দোজা বাদল। তিনি বলেন, সরকার গঠনের পরপরই জামায়াতপন্থী এসব আইনজীবীদের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে সরে যাওয়া উচিত ছিল। এতদিন পর এসে পদত্যাগের পেছনে দূরভিসন্ধি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তারা সরকারের স্বার্থ বিরোধী কাজ করেছেন কিনা তা খতিয়ে দেখতে অ্যাটর্নি জেনারেলের প্রতি আহ্বান জানান বদরুদ্দোজা বাদল। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলে আপত্তি তুলে মঙ্গলবার পদত্যাগ করেন জামায়াতপন্থী 7 জন ডেপুটি এবং 11 জন সহকারী অ্যাটর্নি জেনারেল। যে বন্ধুরা গতকাল পদত্যাগ করেছে, ওনারা এই সরকারের অধীনে আইন কর্মকর্তা হিসেবে 4 মাস কাজ করেছে, বেতন নিয়েছে, সুযোগ সুবিধা নিয়েছে, পদ পদবি ব্যবহার করেছে। করার পরে গতকাল ওনারা 4 মাস পরে ওনাদের মনে হলো যে এখন তো আসলে পদত্যাগ করা দরকার অথবা রিমুভ হবেন,
তো এই জন্য ওনারা রাজনৈতিক কিছু বিষয় নিয়ে এসেছে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমার কথা হচ্ছে ওনাদের এই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। এডিস মশার লার্ভা ধ্বংস ও এর উৎস নির্মূলে মশক নিধন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার রাজধানী গুলশানে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষ্যে সারা দেশে গঠিত টাস্ক ফোর্সের অভিযান পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। গুলশান এলাকার 6টি বাড়ি পরিদর্শন করে 3টিতে এডিসের লার্ভা পাওয়ার কথা নিশ্চিত করে উত্তর সিটি কর্পোরেশন। এ সময় গুলশানের চয়েস রেস্টুরেন্টকে 50,000 টাকা জরিমানা করে সিটি কর্তৃপক্ষ। অ্যাডিস মশার উৎসস্থলগুলি সোর্সগুলি দূরীকরণের জন্য যে কার্যক্রম, এটা আমরা অব্যাহত রাখবো। আপনার বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা আপনাদের নিজের জীবনের ঝুঁকি না নিয়ে নিরাপত্তার জন্য আপনারা একটু আপনাদের বেলকুনি, টপ, ছাদ, নিচের অংশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ দ্রুত গঠন এবং প্রকৃত মালিকদের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। রাজধানী জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে গ্রাহকদের আমানত সুরক্ষায় 7 দফা দাবি তুলে ধরা হয়। বক্তারা জানান, ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ফেরাতে স্বচ্ছ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন, ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ নিতে হবে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে ব্যাংকিং খাত, শিল্প কারখানা ও সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা জানান তারা। একই সঙ্গে আগামী 27 জুনের মধ্যে দাবি পূরণ না হলে সারা দেশের গ্রাহকদের নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণাও দেয় সংগঠনটি। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হলো মার্কেটাইল ব্যাংকের 27তম বার্ষিক সাধারণ সভা। ব্যাংকের প্রধান কার্যালয়ের এই সভায় 2025 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের ব্যালেন্স শিট অনুমোদন করা হয়। এ সময়ে ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 1.10 টাকা। একই সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএভি দাঁড়িয়েছে 24.35 টাকা। এছাড়া শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে 5.95 টাকা। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ারুল হকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল্লাহ হাসান। এজিএমে পরিচালক, স্বতন্ত্র পরিচালক, শেয়ার হোল্ডার ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভার্চুয়ালি অংশ নেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। নতুন অত্যাধুনিক ডেস্ট্রয়ার নৌবাহিনীতে যুক্ত করল উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন চোহে হিয়ন নামের এই যুদ্ধ জাহাজটিকে দেশটির ক্রমবর্ধমান নৌ ও পারমাণবিক সক্ষমতার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। কেসিএনএ জানিয়েছেন, দেশটির পশ্চিম উপকূলের নামকো বন্দরের এক অনুষ্ঠানে জাহাজটির কমিশনিং সম্পন্ন হয়। কিম বলেন, এ ধরনের যুদ্ধ জাহাজ নৌবাহিনীর পারমাণবিক অস্ত্রায়ন পরিকল্পনা এগিয়ে নেয়ার প্রমাণ। চোয়ে হিয়ন পশ্চিম উপকূলের প্রতিরক্ষার দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি। উত্তর কোরিয়ার দাবি, জাহাজটিকে আকাশ ও জাহাজ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তা ও বিশেষজ্ঞদের ধারণা, রাশিয়ার সহায়তায় জাহাজটি নির্মিত হয়েছে। এবার খেলার খবর। বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ইরানের জন্য ভ্রমণ নিয়ম কিছুটা শিথিল করল যুক্তরাষ্ট্র। মিশরের বিপক্ষে ম্যাচের 2 দিন আগেই ভেন্যু সিয়াটলে যেতে পারবে এশিয়ার দলটি। আগে তারা মাত্র 24 ঘন্টা সময় পেত। বাড়তি এই সময় দলটির প্রস্তুতিতে সাহায্য করবে। তবে ম্যাচ শেষেই তাদের মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্পে ফিরতে হবে। এর আগে বেলজিয়াম ম্যাচের পর লস অ্যাঞ্জেলেসের ড্রেসিং রুমে একটি হাতে লেখা চিঠি রেখে যায় ইরান। সেই চিঠিতে সকল প্রকার আতিথেয়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানায় তারা।
মায়ের শেষকৃত্যে যোগ দিতে ফ্রান্সে ফিরে গেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। মঙ্গলবার সকালে তার মায়ের মৃত্যুর খবর আসে। ফরাসি ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তাই ভেঙে পড়া দেশমকে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে নরওয়ের বিপক্ষে ডাগ আউটে থাকবেন তার সহকারী গি স্টেফান। আগামী 26শে জুন বোস্টনে নরওয়ের মুখোমুখি হবে ফ্রান্স। প্রথম 2 ম্যাচ জিতে এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা। তবে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে প্রধান কোচের অনুপস্থিতি ফরাসি শিবিরের জন্য বড় ধাক্কা বলে মনে করছে দেশটির গণমাধ্যম। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ডালিয়ান থেকে বেইজিং এর পথে তারেক রহমান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোসে প্রধানমন্ত্রীর সরব অংশগ্রহণ, নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের নানা তৎপরতা। নওগাঁর সাপাহার সীমান্তে নারী ও শিশু সহ 9 জনকে বাংলাদেশে পুষিয়ে নিয়ে বিএসএফ এর চেষ্টা ব্যর্থ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন। উজানে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলে নদীর পানি বৃদ্ধি, সতর্ক সীমায় তিস্তা, সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরীর কয়েকটি পয়েন্ট, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা। নকলে অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকেও আইনের আওতায় আনার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। বর্তমান সময়ের উপযোগী করে পরীক্ষা আইন সংশোধন, প্রশ্ন ফাঁসে কোনো ছাড় নয়। সমালোচনার মুখে স্বমহিমায় ফিরলেন CR7, উজবেকিস্তানকে বিধ্বস্ত করল পর্তুগাল। গোলশূন্য ড্রর বিশ্ব রেকর্ড ইংল্যান্ডের। কাল ভোরে মাঠে নামছে ব্রাজিল। এবং সামরিক অভিযান চালাতে ট্রাম্পের ক্ষমতা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র সিনেট প্রস্তাব পাস। সুইজারল্যান্ডের সমঝোতায় পারমাণবিক কার্যক্রম ও অবরুদ্ধ তহবিল নিয়ে মতবিরোধ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।